আজকের এই ক্লাসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের সহায়ক কিংবা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সচিব এবং কর্মী পদে তারা কিন্তু চাকরি পাবার স্বপ্ন দেখে। যদি দেখে নাও যে বিষয়ভিত্তিক প্রশ্নের বিন্যাস, কোন অংশগুলো থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসছে। দেখো, পঞ্চায়েতি রাজ, যেহেতু পঞ্চায়েতি রাজের মাধ্যমেই কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত হয়েছে, তো আমরা দেখতে পাবো কি পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসছিল বিগত বছরগুলিতেও এবং তোমাদের সময়ও আসতে পারে। তাহলে আমাদের কি কি পড়তে হবে প্রথমে যদি দেখে নেই। ৭৩তম সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ। ত্রিস্তর ব্যবস্থা যে রয়েছে, যে পঞ্চায়েত ব্যবস্থায় যে ৩টি স্তর রয়েছে, কি কি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই ৩টি স্তর কিন্তু তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। বিভিন্ন যে রাজ্যের, আমাদের রাজ্যের প্রকল্পগুলো রয়েছে যা পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে যুক্ত, অবশ্যই তোমরা দেখো। এরপরে যদি দেখি বাংলা ভাষা, বাংলা ভাষা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আমরা এই সেটেও আলোচনা করব ৭ থেকে ১৩ নম্বর প্রশ্নগুলোর মধ্যে। তবে যদি বলে দিই যে বাংলা ভাষা থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি কি সমাস সন্ধিনীর থেকে প্রশ্ন আসছে পরীক্ষায় প্রশ্ন এসে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু সমার্থক, বিপরীত শব্দ, এগুলো থেকে। এছাড়াও আমরা দেখেছি বাগধারা ও সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, সাহিত্যের ইতিহাস বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমি কিন্তু গতকালকেই একটা ভিডিও আপলোড করেছিলাম এবং উপরে আই বাটনে দিয়ে রাখবো আমি ভিডিওটি, সেটি সাহিত্যের ইতিহাসের উপর, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সাধারণ জ্ঞান থেকে অসংখ্য ক্লাস আমি নিয়ে আসছি, এখানেও তোমরা দেখতে পাচ্ছ। ভূগোল হলে ভূগোলের ক্ষেত্রে নদ নদী গুরুত্ব পাচ্ছে, ভারতের ইতিহাস ও সংবিধান একইভাবে গুরুত্ব কিন্তু পেয়েছে বিগত বছরগুলিতে। পাটিগণিতের ক্ষেত্রে আমরা দেখেছি লাভ ক্ষতি এবং সরল সুদ সব থেকে গুরুত্ব বেশি পেয়েছে। তারপরে লসাগু ও গড় নির্ণয়, সময় ও কার্য থেকেও কিন্তু অসংখ্য প্রশ্ন বিগত বছরগুলিতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি জেনারেল ইংলিশ দেখি, ইংলিশে ভীতি সবার থাকে, ইংলিশে অসংখ্য ক্লাস ইতিমধ্যেই প্রায় আমি 4টির কিন্তু দুর্ধর্ষ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য, সেই ক্লাসগুলো দেখে ফেলো। ঠিক এই উপরের আই বাটনেই কিন্তু ক্লিক করলে পেয়ে যাবে। জেনে নেই ইংলিশ থেকে কী কী আসে। মূলত সিনোনিম অ্যান্টোনিম এসে থাকে পরীক্ষায়, প্রিপোজিশন টেন্স এসে থাকে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমরা অসংখ্য পেয়েছি। তাহলে এবার প্রশ্ন একটা একটা করে দেখে নিই। যেমন প্রথম প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? তোমরা জানো এটার উত্তর হয়ে যাবে ৭৩তম সংবিধান সংশোধনী। কবে এটি হয়? ১৯৯২ সালে কিন্তু এটি পাশ হয়। আচ্ছা, তবে এর আগে একটি বলে দিই যদি আমি, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? মনে রাখবে রাজ্যের নাম কিন্তু হবে রাজস্থান। রাজস্থান সবার প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা প্রচলন করেছিল। এই যে সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধনী, এর মাধ্যমে সংবিধানে পার্ট ৯ এবং ১১তম তপশিল যুক্ত করা হয়। ১২তম তপশিলের মাধ্যমে কি রয়েছে তপশিলে? ১২তম তপশিলে কিন্তু রয়েছে পৌর ব্যবস্থা, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা একটু চলে যাই পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বকনিষ্ঠ বা সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর কি হয়ে যাবে? গ্রাম পঞ্চায়েত। সবার উপরে কি থাকে? জেলা পরিষদ সবার উপরে, তারপরে পঞ্চায়েত সমিতি এবং সবার নিম্নে কিন্তু সর্বনিম্নে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখে নিই সংবিধানের নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 40-এ কিন্তু ডিপিএসপির অনুচ্ছেদ 40-এ কিন্তু আমরা দেখতে পাই কি যে এই যে সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা কিন্তু বলা হয়েছে, যাকে স্বায়ত্তশাসনের এককও বলা হয়। এরপরে যদি দেখি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? মনে রাখবে 24শে এপ্রিল, কারণ 24শে এপ্রিল এই ৭৩তম সংবিধান সংশোধনী আইন সারা দেশে কার্যকরী হয়েছিল বলে এই দিনটিকে কিন্তু আমরা পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করে থাকি, যা তোমাদের জানতেই হবে। এরপরের যদি প্রশ্নটা দেখে নেই, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? 5 বছর। 5 বছর পর পর কী হয়? নির্বাচনের মাধ্যমে কিন্তু এই পরিবর্তন করা হয়। এরপরে যদি দেখি সবুজ সাথী প্রকল্প মূলত কিসের জন্য চালু করা হয়েছিল? শিক্ষার্থীদের সাইকেল প্রদান রিলেটেড। আচ্ছা, এই সবুজ সাথীর নাম পরিবর্তন হয়ে বর্তমানে কি নাম হয়েছে তোমরা জানো? এর নাম পরিবর্তন হয়েছে কিন্তু সারথি কিন্তু নতুন নাম হয়েছে। আচ্ছা, সবুজ সাথী বা সারথি কবে প্রথম চালু করা হয়? 2015 সালে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি আগাগোড়া শব্দটি ব্যাকরণে কোন সমাসের উৎকৃষ্ট উদাহরণ? আমরা বারংবার বলে দিচ্ছি, এভাবে কেন আমরা প্র্যাকটিস করছি জানো তোমরা? এগুলো বিগত বছরের প্রশ্ন এবং ঠিক একই ধাঁচে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আবারও আসবে। আগাগোড়া শব্দটি হয়ে যাচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। ঠিক আছে,
আগাগোড়া, যা সমাসবদ্ধ পদ করলে কিন্তু এটি দাঁড়াচ্ছে আগাগোড়া, যেটি তৎপুরুষ সমাস এবং তৎপুরুষের ব্যাপ্তি তৎপুরুষ। পরের প্রশ্ন হচ্ছে নয়ন শব্দটির সঠিক সমার্থক শব্দ কি হবে? নয়ন শব্দের সঠিক সমার্থক শব্দ হয়ে যাচ্ছে লোচন। এছাড়া অন্যান্য সমার্থক কি? নেত্র, আখি, চক্ষু, এগুলো কিন্তু। আচ্ছা, সমীরের দেখতে পাচ্ছ, সমীরের একটি সমার্থক শব্দ কি? বাতাস। অপর একটি পবন, মনে রাখবে। আচ্ছা, এছাড়াও হাওয়া অবশ্যই। স্রোতস্বিনী, এর কিন্তু সমার্থক শব্দ হলো নদী। ক্ষিতি অর্থাৎ পৃথিবী। আচ্ছা, পৃথিবীর আরেকটি সমার্থক শব্দ কি হয়ে যাবে? পৃথিবীর আরেকটি শব্দ কিন্তু সমার্থক হয়ে যাচ্ছে বিশ্ব। এছাড়াও ভুবন। নদীর একটি সমার্থক শব্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাতে একদমই ভুলবে না। এর পরের প্রশ্ন হচ্ছে সম্মান শব্দটির শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? কি হয়ে যাচ্ছে? সমযোগ মান। পরের প্রশ্ন যদি দেখে নেই, যার কোনো শত্রু জন্মায়নি সে হলো অজাতশত্রু। আচ্ছা, ইতিহাসে অজাতশত্রু কাকে বলা হতো তোমরা কি জানো? অজাতশত্রু কাকে বলা হতো? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। তারপরে যদি দেখি আমরা, পরের প্রশ্নটি হচ্ছে কি? আকাশের চাঁদ হাতে পাওয়া এই সুপরিচিত বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে কিন্তু দুর্লভ বা কাঙ্ক্ষিত বস্তু লাভ করা। তারপরের প্রশ্ন যদি দেখে নেই, অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কি? অনুরক্ত শব্দের বিপরীত শব্দ হলো বিরাগী বা বিরক্ত। অনুরক্ত কথার অর্থ কি? অনুরক্ত কথার অর্থ কিন্তু প্রেমযুক্ত, অর্থাৎ যে কোনো কিছুর প্রতি আসক্ত সে হচ্ছে অনুরক্ত, আর যে কোনো কিছুর প্রতি আসক্ত নয় সে হলো বিরাগী বা বিরক্ত। পরের প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রাচীন যুগে। আচ্ছা, এই যে সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত হয়েছিল এই চর্যাপদ, এখানে আমি যদি একটি প্রশ্ন করি যে চর্যাপদকে আবিষ্কার করে, চর্যাপদকে আবিষ্কার করে জানা আছে কি? চর্যাপদ আবিষ্কার করেছিলেন কিন্তু পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু আবিষ্কার করেছিলেন এটি, এবং এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কোথা থেকে আবিষ্কার করেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যটি আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে মোট কয়টি প্রতিবেশী দেশের সাথে? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? 3টি। কি কি? যদি আমরা পশ্চিমবঙ্গ দেখে নিই তাহলে কি দেখতে পারবো? একদিকে বাংলাদেশ, উত্তর পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটান। আচ্ছা, কয়টি রাজ্যের সাথে? কয়টি রাজ্য রয়েছে প্রতিবেশী রাজ্য? প্রতিবেশী রাজ্য কি হয়ে যাবে? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। তাহলে কয়টি রাজ্য হয়ে যাচ্ছে? 3, 1, 1, 5টি কিন্তু মনে রাখবে। নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী? অবশ্যই ভাগীরথী হুগলি, এ নিয়ে কোনো সন্দেহই নেই। ভাগীরথী হুগলি গঙ্গা থেকে কোথায় পৃথক হয়েছে, আর কোথায় গঙ্গা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে? সেই জায়গাটি হলো রাজমহল পাহাড়ের কাছে ধুলিয়ান। রাজমহল পাহাড়ের কাছে ধুলিয়ান কিন্তু হচ্ছে সেই জায়গা যেখান থেকে গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে ভাগীরথী হুগলি নামে। ঐতিহাসিকভাবে বাংলার দুঃখ নামে পরিচিত ছিল কোন নদ? সঠিক উত্তর কী হয়ে যাবে? দামোদর। আচ্ছা, এই যে তিস্তা নদী, তিস্তা নদীকে কি বলা হয়? তিস্তা নদীকে বলা হয় কি? ত্রাসের নদী। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরের যদি প্রশ্ন দেখি, বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কত সালে রদ হয়? 1911 সালে। ঘোষণা কবে হয়? 1905 সালে। আচ্ছা, ঘোষণা কে করেছিল? ঘোষণা করেছিল সবাই জানো তোমরা, ঘোষণা করেছিল হচ্ছে লর্ড কার্জন। কিন্তু রদ কে করেছিল যদি প্রশ্ন আসে তাহলে কি হবে? লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু 1911 সালে এটি রদ করা হয়। এরপরে যদি দেখো, ভারতের নীতি আয়োগ পদাধিকার বলে সভাপতি কে হন? নীতি আয়োগের সভাপতি হন প্রধানমন্ত্রী। নীতি আয়োগ কবে গঠিত হয়? 1 জানুয়ারি 2015 তারিখে। আচ্ছা, নীতি আয়োগ কোন সংস্থার পরিবর্তে এসেছিল? তাহলে হয়ে যাবে কি? পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কিন্তু নীতি আয়োগ তৈরি হয়েছিল। এবং এই পরিকল্পনা কমিশন কি দিত? পরিকল্পনা কমিশন কিন্তু পেশ করত পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এরাই পেশ করত। এরপরের প্রশ্ন যদি দেখে নেই, মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত অমিত্রাক্ষর ছন্দের মহাকাব্য মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশ করেন? তাহলে হয়ে যাচ্ছে 1861 সালে। আচ্ছা, এটিতে কয়টি স্বর্গ রয়েছে? স্বর্গ অর্থাৎ কয়টি পর্ব রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন হচ্ছে ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার মূল কারণ কি ছিল? ম্যানগ্রোভ এবং অরণ্য, অন্যান্য জীববৈচিত্র্য কিন্তু। আচ্ছা, ইউনেস্কো কবে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ করে? 1987 সালে কিন্তু। আচ্ছা, এটি কবে রামসার সাইট হয়েছে? রামসার সাইট আমি একটি ভিডিওতে কিন্তু আলোচনা করেছি কয়েকদিন আগেই, যে রামসার সাইট এটি কবে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। পরের প্রশ্ন যদি দেখে নিই, আমরা একটু পাটিগণিত দেখে নিচ্ছি যে প্রিভিয়াস ইয়ার্সে ঠিক কীভাবে এসেছে। দেখো, দ্রব্যের ক্রয় মূল্য 400 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে 400 টাকায় কত টাকা বেড়েছে? 400 টাকায় বেড়েছে হচ্ছে কত টাকা? 80 টাকা। 100 টাকায় কত বেড়েছে? 80/400 গুণন 100। এভাবে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কি দেখতে পারবো? যে 20%, তাই তো?
এরপরে যদি দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 6, 7, 8 এবং 9 এই কয়টির যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো 504 এসে যাচ্ছে। কিন্তু আমাদের বলেছে 1 অবশিষ্ট থাকবে, তাহলে এর সাথে 1 যোগ করে দিলেই সঠিক উত্তর 505 পেয়ে যাব। 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 2 জন পুরুষ 9 জন মহিলা একত্রে কাজটি সমান কাজ কত দিনে করতে পারবে? দেখো এখানে ব্যাখ্যা রয়েছে। পরে দেখো পাটিগণিতের আরও একটা অঙ্ক রয়েছে যে বার্ষিক 5% সরল সুদের হারে 800 টাকার 3 বছরে মোট প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে? সঠিক উত্তর হচ্ছে 120 টাকা। এখানে দেখো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। 3টি সংখ্যার গড় 20, তাদের মধ্যে প্রথম দুটি সংখ্যা 15 এবং 25, তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখো এখানে 20 রয়েছে, প্রথমটা 15, অপরটা 25, দুটির মধ্যে দূরত্ব কত? 10, অর্থাৎ দেখতেই পাচ্ছি 5 5 শেষে রয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে একবারে সরাসরি বলে দিতে পারি এটি 20। এখানে কিন্তু আমাদের অঙ্ক করারও প্রয়োজন পড়ে না। তারপরে আমরা ইংলিশে চলে এসেছি। ইংলিশে রয়েছে হচ্ছে জেনারেল ইংলিশ, যেগুলো প্রশ্ন বারংবার এসে থাকে। যেখানে কি বলেছে সিনোনিম আমাদের খুঁজতে হবে। সিনোনিম কিসের খুঁজতে হবে? পার্ডনের সিনোনিম খুঁজতে হবে। পার্ডন মানে কি? ফরগিভ সামওয়ান, অর্থাৎ কাউকে ক্ষমা করে দেওয়া। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? সিনোনিম ফরগিভেন। আচ্ছা, তারপরে যদি দেখি যে প্রিপোজিশন বসাতে হবে আমাদেরকে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার মন্ডে লাস্ট, শেষ মন্ডে থেকে। আচ্ছা, নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট দিন থেকে কিছু বোঝালে সিন্স হয়, তাই তো। তারপরে যদি দেখি যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং। অপোজিট মানে অ্যান্টোনিম। কিসের? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, তাই তো, বা যেটা পরিষ্কার। তাহলে কি হয়ে যাবে? ওপাক। ওপাক মানে কি? যেটা হচ্ছে কিনা অস্পষ্ট। অস্পষ্ট। এর আরেকটা, এই ওপেকের যদি আমরা সিনোনিম দেখি তাহলে কি? ওপেকের সিনোনিম হচ্ছে ব্লার। সঠিক স্পেল ওয়ার্ড খুঁজতে হবে। কমিটি, কমিটিতে কি থাকে? ডাবল এম থাকে এবং ডাবল টি থাকে এবং শেষে ডাবল ই থাকে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলেছে? এ পারসন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ। পলিগ্লট, যে অনেক ভাষা বলতে পারে। বাইলিঙ্গুয়াল, যে দুটি ভাষা বলতে পারে। গ্রামারিয়ান মানে যে গ্রামারে দক্ষ। লিঙ্গুইস্ট মানে কি? যে ভাষার উপরে পড়াশোনা। এই হচ্ছে মাত্র 30টি প্রশ্ন, যা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে বারংবার এসেছে। এই ধরনের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে একদমই ভুলবে না।